রিমা শুনতেছো? জি স্যার, শুনছি। আচ্ছা, ঠিক আছে, আমি ছবি দিচ্ছি, স্ক্রিনশট দিচ্ছি, হ্যাঁ তোমরা অ্যাটেন্ড করো। তাহলে করতে গিয়ে তোমার কি স্ক্রিনটা ঠিকভাবে দেখতেছো নাকি উল্টা আছে? না স্যার বাঁকা হয়ে আছে। বাঁকা হয়ে হ্যাঁ, আছে। স্যার বাঁকা হয়ে আছে স্যার। স্যার। আবার তো ঠিক করতে হবে। এখন কি নাহলে মানে যদি এভাবে ধরো, তোমরা তোমাদের মোবাইলে না ল্যাপটপে স্যার পিসিতে আছে আমাকে। রিভাইজ করতে পারবা? তোমরা রিভাইজ করতে পারবা? আমি রিভাইজ করে নিচ্ছি আর কি, আমারটা আমি নাকি আবার রিভাইজ করতে, তাহলে আবার বের হইতে হবে। আচ্ছা, এই পেজটা বোধহয় প্রবলেম হবে, এটা একটা অর্ধেক পেজ, তো আমি এটা বলে দিচ্ছি, হ্যাঁ শুনো, এভাবে বলে দিচ্ছি, আর আর বেরোচ্ছি না। তবে দেখো আর কি, কষ্ট করে হলে উল্টা মানে যেভাবে আছে। প্রপার্টিসটা হচ্ছে দি কোরিলেশন কোএফিসিয়েন্ট আর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সয়েজ অফ বোথ অরিজিন এন্ড স্কেল অফ অবজারভেশন। তার মানে কি, আর এর এক্স ওয়াই থেকে আসবে, তো আর সেটা যদি তুমি অরিজিন চেঞ্জ করো এবং স্কেল চেঞ্জ করো, তারা ইন্ডিপেন্ডেন্ট, একই রেজাল্ট থাকবে। দ্যাট মিনস হচ্ছে, দেখো এখানে ইউর জন্য বলেছে, দিস মিনস দ্যাট ইফ ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস সি বাই ডি এন্ড বি ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি প্রাইম বাই ডি প্রাইম, তার মানে যেখানে সি সি প্রাইম ডি ডি প্রাইম গুলো হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে আর এক্স ওয়াই, মূল যে ভ্যালুয়েবল ছিল এক্স ওয়াই, তাদের যে আর এর মানটা, এটা একই হবে। আর ইউবির ক্ষেত্রে, নতুন ভেরিয়েবলের ক্ষেত্রেও সেম থাকবে, ইন্ডিপেন্ডেন্ট, সেজন্য বলছে। প্রথম প্রপার্টি এটাকে আরো একটু ক্লিয়ার করছে, কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন এক্স এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন ইউ এন্ড বি। তার মানে কি একই থাকবে, আর ইউ চেঞ্জ করার পরও একই থাকবে। কি বুঝতে অসুবিধা হলো? অপোজিট ডিরেকশনে আছে বোধ হচ্ছে ছবিটা আর কি। রেসপন্স করো, নাকি আবার ঠিক করে আনবো? হ্যাঁ স্যার শুধু এই ছবি বাঁকা থাকলে স্যার ঠিক করতে হবে না স্যার, আর পরের গুলো না হয় দেখা যাবে স্যার। হ্যাঁ, না এই পেজটার পরের গুলো মনে হয় না সমস্যা হবে, কারণ এটা অর্ধেক পেজ নিছি তো। তাহলে এর পরের সেকেন্ড, এটা ক্লিয়ার কিনা? অর্থাৎ আর এর ভ্যালু একই থাকবে, ইন্ডিপেন্ডেন্ট হবে নিউ ভেরিয়েবলের ক্ষেত্রে। যদি তুমি নতুন ভেরিয়েবলে কনভার্ট করো এক্স ওয়াই কে, তাহলে তারপরও আর এর ভ্যালুটা একই থাকবে। এই কথাই বলা হচ্ছে প্রথম প্রপার্টিতে, দি কোরিলেশন কোএফিসিয়েন্ট আর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দা চেঞ্জ অফ কি বোথ অরিজিন এন্ড স্কেল অফ মেজারমেন্ট। এটা হলো প্রথম প্রপার্টি। সেকেন্ড প্রপার্টির ক্ষেত্রে হচ্ছে দি কোরিলেশন কোএফিসিয়েন্ট আর ইজ এ ফিউর নাম্বার। আর হচ্ছে একটা ফিউর নাম্বার, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো, পিউর নাম্বারের ক্ষেত্রে কি বোঝাচ্ছে, বলেছে and is independent of the units of the measurement. This means, এটার মানেটা কি? মানে হচ্ছে, ফর এক্সাম্পল এখানে তোমাদের ক্লিয়ার করছে, if x represents the heights in inches, ধরো x হচ্ছে হাইট, ডেটার যে ভেরিয়েবলটা থাকবে তার ধরো স্টুডেন্টদের হতে পারে, যে কারো x যদি হাইট হয় ইঞ্চিতে, আর y যদি ওয়েট হয় পাউন্ডে, তাহলে দেখো ইউনিট গুলো কি একই আছে? এক জায়গায় ইঞ্চি আর এক জায়গায় পাউন্ড। তাহলে এক্ষেত্রে তুমি যদি কোরিলেশন বের করো, দেন দি কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন এক্স এন্ড ওয়াই, এক্স এন্ড ওয়াই উইল নাইদার বি ইঞ্চিস নোর ইন পাউন্ডস। তুমি আর এর যে ভ্যালুটা পাবা, এই ভ্যালুটা ইঞ্চিও হবে না, পাউন্ডও হবে না। এটা যে কারণে বলছে এটি যে ফিউর নাম্বার, জাস্ট একটা ফিউর নাম্বার পাচ্ছ তুমি, এটা এই মেজারমেন্টের উপর ইন্ডিপেন্ডেন্ট, অর ইন এনি আদার ইউনিট বাট অনলি এ নাম্বার। এটা অন্য কোনো ইউনিটের উপরে নির্ভর করবে না, এটা একটা অনলি সংখ্যা। এটা হলো সেকেন্ড প্রপার্টি। থার্ড হচ্ছে দি কোরিলেশন কোএফিসিয়েন্ট আর লাইজ বিটুইন -1 and +1, আর দ্যাট মিন্স আর ক্যানট এক্সিড 1 নিউমেরিক্যালি। আর এর ভ্যালু একের চেয়ে বেশি হবে না, আর এর ভ্যালু একের মধ্যে থাকবে। ইট ডাজ নট কি এক্সিড দ্য ভ্যালু অফ আর। বোঝা গেছে?
এই তিনটা প্রপার্টি তোমরা আমি পরবর্তী সময় এর আগের ক্লাসে বোধহয় আলোচনা করেছি। তাহলে এর পরেরটা দেখি। হ্যালো, রিমা শুনতেছো? সত্যজিৎ মহাজন, জি স্যার শুনছি। কিন্তু ছবি আসতেছে না কেন? তোমাদের এগুলো আসতেছে আইডি আকারে। আচ্ছা, আমি শেয়ারিটি চলে যাচ্ছি, তাহলে আর সমস্যা নেই। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে, আমি দিয়েছি। না না, আমি দিচ্ছি, অসুবিধা নেই। আমি রেডি করছি এর মধ্যে আবার। ওকে, আমি দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, তুমি করে যাও, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা প্রপার্টি গুলো দেখলাম এর আগে। এখন দেখো এখানে state in each case whether you would expect to find a positive correlation or a negative correlation or no correlation. দেখো কয়েকটা এক্সাম্পল তোমরা বুঝো কিনা সেটার জন্য দিয়েছি। দি এজেস অফ হাজব্যান্ডস এন্ড ওয়াইফস, আমরা পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন এর আগে যে ধরনটা পড়ছি, যে একটা ডিরেকশন যদি ইনক্রিজ হয়, আরেকটা ভেরিয়েবলের যদি ডিরেকশনটা ইনক্রিজ হয়, দুটো যদি ইনক্রিজ অবস্থা থাকে তাহলে পজিটিভ হয়। আর একটা অপোজিট ডিরেকশন যদি হয়, একটা পজিটিভ আর একটা মানে একটা হলো আপওয়ার্ড আর একটা ডাউনওয়ার্ড, এরকম যদি হয় তাহলে নেগেটিভ হয়। দেখো এখানে এজেস অফ হাজবেন্ডস, একজন হাজবেন্ডের এজ যদি 30 হয়, তাহলে তার ওয়াইফের এজ যদি 26 হয়। এটা যদি হাজবেন্ডের এজ যদি 35 হয়, তাহলে ওয়াইফের এজ কি 22 হবে নাকি 28? মানে এই যে ট্রেন্ডটা কেমন হবে, এজেস অফ হাজবেন্ড এন্ড ওয়াইফ, এজেস অফ হাজবেন্ডস এন্ড ওয়াইফস, এদের মধ্যে কোরিলেশনটা কেমন হবে, পজিটিভ না নেগেটিভ? উত্তর দেওয়া আছে, সলিউশন দেওয়া আছে, তোমরা বুঝতেছো কিনা সেই জন্য আবারটা দিলাম। হ্যাঁ, কথা বলো। জি স্যার, বুঝছি। জি স্যার। মানে পজিটিভ হবে, এই তো, পজিটিভলি কোরিলেটেড, অর্থাৎ ডিরেকশন হাজবেন্ডস এর এজ যদি বাড়ে, ওয়াইফস এর এজও বাড়বে। হাজবেন্ডের এজ যদি কমে, তাহলে ওয়াইফস এর এজও কমবে। অ্যাজ এ রেজাল্ট কোরিলেশন বিটুইন দ্য এজেস অফ হাজবেন্ডস এন্ড ওয়াইফস বি পজিটিভ। এখন দেখো শো সাইজ এন্ড ইন্টেলিজেন্স, শো সাইজ এন্ড ইন্টেলিজেন্স, জুতার সাইজ এবং বুদ্ধিমত্তা। কারো জুতার সাইজ যদি বাড়ে, তার বোঝা যাবে সে খুব বুদ্ধিমান? না না স্যার। স্যার। না স্যার। তার মানে জুতার সাইজ আর ইন্টেলিজেন্স, শো সাইজ এন্ড ইন্টেলিজেন্স ডাজ নট কি correlated. Depend. There is no correlation. That is why কি show size and intelligence are, আমরা বলতে পারি কনক্লুশন দিতে পারি যে there is no correlation, linear relationship নেই। এরপর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিজ প্রফিট and the number of claims they have to pay. তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিতে এরা কি করে, তোমার যেই অ্যাকাউন্ট গুলো থাকে,
যা যদি কেউ মানে ডেট ক্লেম যেগুলো, এটা নাম্বার অফ ক্লেমস দে হ্যাভ টু পে, যতগুলো ক্লেমস পে করে, এটা যদি বেশি পে করে তাদের প্রফিট বাড়বে না কমবে? কমবে স্যার। কমবে। তার মানে নাম্বার অফ ক্লেমস বাড়লে নাম্বার অফ ইন্স্যুরেন্স কোম্পানিজ প্রফিট ডিক্রিজ করবে। একটা হলো ইনক্রিজিং আর একটা ডিক্রিজিং, ঠিক আছে? দ্যাটস ওয়াই কোরিলেশন বিটুইন দিস টু কি পজিটিভ নেগেটিভ। নেগেটিভ। ইয়ার্স অফ এডুকেশন এন্ড ইনকাম, যারা খুব হায়ার এডুকেটেড, ইয়ার্স অফ এডুকেশন, যত বছর বেশি যত বেশি পড়ালেখা করবে, আর ইনকাম, এদের মধ্যে সম্পর্ক কেমন? পজিটিভ স্যার। পজিটিভ। বা আমাদের দেশে এখন হয়তো অনেকে চিন্তা করবে যে এগুলো অনেক সময় এভাবে পাওয়া যায় না, কিন্তু অ্যাকচুয়ালি ইয়ার্স অফ এডুকেশন এবং ইনকাম পজিটিভলি রিলেটেড। অ্যামাউন্ট অফ রেইনফল অ্যান্ড ইল্ড অফ ক্রপ, বৃষ্টিপাতের পরিমাণ আর ইল্ড অফ ক্রপ অলসো পজিটিভলি রিলেটেড। এই কয়েকটা এক্সাম্পল দিলাম, তোমরা লিখবা। এরপরের একটা প্রবলেম দেওয়া আছে, ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট এন্ড ইটস প্রবাবল এরর ফ্রম দ্য ফলোইং রেজাল্টস। দেখো এখানে সামেশন xi ডেটা দেওয়া আছে, কত n এর মান কত হবে বলো? n ইজ ইকুয়াল টু কত? এই ডেটাগুলোর দিকে তাকাও, ডেটাগুলোর দিকে তাকাও। n ইকুয়াল টু 100, রাইট? ওই যে উপরে আসছে i from 1 থেকে n পর্যন্ত ছিল, তো n কত? 100। তার মানে সামেশন xi ইজ ইকুয়াল টু 280 সামেশন yi ইজ ইকুয়াল টু 60 সামেশন xi স্কয়ার ইজ ইকুয়াল টু summation yi square is equal to given and summation xi yi also given. Here n is equal to 100 আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন তোমাকে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট। এই ডেটাগুলো দেওয়া আছে, তোমাকে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে as like as its probable error। তাহলে এখন দেখো আমরা কিভাবে কোরিলেশন, আমরা জানি বাই ডেফিনিশন কোরিলেশন কোএফিসিয়েন্ট is equal correlation coefficient r is equal to covariance of xy by sigma x sigma y, আমরা এটা জানি। Here sigma x is equal to কি হবে? summation x square by n, আমরা ভেরিয়েন্স পড়ে আসছি, ঠিক আছে কিনা? দেখো summation x square by n মানে summation x n by n হোল স্কয়ার, ফর্মুলা অনুসারে sigma x বের করতে পারতেছো কিনা? দেখো sigma x স্কয়ার, জি স্যার। সিমিলারলি sigma y স্কয়ার জি স্যার। এবং কোভেরিয়েন্স অফ xy ফর্মুলা অনুসারে দেখো summation xy by n মানে summation x by n summation y by n। তাহলে এখানে মানগুলো সবই আছে উপরে, জাস্ট মানগুলো বসিয়ে বের করবা। এখন সাবস্টিটিউটিং দিস ভ্যালুস ইন r, r is equal to covariance of xy by sigma x sigma y, দেখো মানগুলো সব বসিয়েছো, r এর ভ্যালু কত পেয়েছো? 0.75। তাহলে এখানে যে প্রশ্ন করেছে ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা বের করতে তো সমস্যা না যদি এই ডেটাগুলো দেওয়া থাকে, না স্যার। সামেশন xi সামেশন y, এটা হলো মানে সহজে। আর যদি অঙ্ক করতে বলা হয়, ডেটা দেওয়া থাকে শুধু x আর y, তার সেক্ষেত্রে কি হবে? x গুলো যোগ করতে হবে, সামেশন xi সামেশন y। আমি যদি 100 ডেটা দিই, n পেয়ার অফ অবজারভেশন, n হচ্ছে 100, অনেকক্ষণ তোমাকে যোগ করতে হবে। তো তোমার থিওরিটিক্যালি মানে এই ধরনের আমরা ডেটাগুলো সাধারণত প্র্যাকটিক্যালি দিয়ে থাকি, তোমাদের জন্য এইরকম প্রবলেমই অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু সময়ের বিষয়টা আছে, বুঝছো? সেক্ষেত্রে তোমাদের জন্য এটাই অ্যাপ্রোপ্রিয়েট। আর এর ভ্যালুটা পেয়েছো। এখন আরেকটা কোশ্চেন আছে এখানে, প্রবাবল এরর, ঠিক আছে? প্রবাবল এররের জন্য আমাদেরকে পরের পেজে যেতে হচ্ছে। দেখো প্রবাবল এরর, তাহলে দি প্রবাবল এরর মানে পি অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট। দেখো আর এর প্রবাবল এরর আছে, এই যে এটা কি আমি আলোচনা করেছি কিনা জানি না, আমার মনে হয় না করেছি প্রবাবল এররটা। দেখো প্রত্যেকটা ক্যালকুলেশনের একটা এরর থাকতে পারে, তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্ট তুমি আর বের করেছো, যে ভ্যালুটা পেয়েছো সেখানে একটা এরর থাকবে। এখন এই প্রবাবল এরর অফ আর এই ক্ষেত্রে আমাদেরকে বের করতে বলেছে, সেটা কি রকম হতে পারে? ফর্মুলাটা হচ্ছে প্রবাবল এরর পি ইজ ইকুয়াল টু, শুনতেছো তোমরা? জি স্যার। জি স্যার। প্রবাবল এরর p is equal to 0. ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা দিচ্ছি 0.6
745 ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার বাই রুট ওভার এন। এটা হচ্ছে ফর্মুলা প্রবাবল এরর অফ আর এর। তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্ট 0.6745 কি কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট ভ্যালু, অলওয়েজ ট্রু। আর বাকিটা হচ্ছে 1 মাইনাস আর স্কয়ার বাই রুট ওভার n। তোমার আর এর ভ্যালু কি হবে এবং n এর কতটা পেয়ার অফ অবজারভেশন আছে সে আলোকে এখানে মানটা বসাইলে তুমি যে ভ্যালুটা পাবা এটা হচ্ছে এর প্রবাবল এরর, এই আর এর প্রবাবল এরর এর ক্ষেত্রে। তাহলে এখন মানগুলো একটু আগে বের করেছো কত, 0.95 ছিল বোধহয় নাকি, বা 0.75, যাই হোক 0.75। তাহলে 0.75 আর এর জায়গায় বসিয়েছো, n এর মান ছিল 100 আমরা দেখলাম। এই মানগুলো বসিয়ে ক্যালকুলেটর থেকে পেয়েছো 0.0295। এই যে আর এর মানটা 0.75 পেয়েছো, এর প্রবাবল এরর হচ্ছে খুবই কম, 0.0295, তার মানে 0.03 হাইয়েস্ট। এটা খুবই কম, নেগলিজেবল। তুমি যে সম্পর্কটা বের করেছো আর এর এই ডেটার, সেক্ষেত্রে প্রবাবল এররটাও ক্যালকুলেট করে বুঝতে পারো যে এররটা বেশি না কম। এই হচ্ছে প্রবাবল এরর অফ আর। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা যদি পরীক্ষায় ডেটা দিই, ইনফরমেশন গুলো দেওয়া থাকে এবং সেক্ষেত্রে শুধু আর এর মান ক্যালকুলেট করে আমরা এই আর এর মান 0.75, এটা কি ইন্ডিকেট করে বলতো? আমি তোমাদেরকে ডেটা দিয়েছিলাম কিনা? মানে আর এর মান 1 হলে কি হবে, আর এর মান 0.8 থেকে 1 পর্যন্ত হলে কি হবে, এগুলো বলেছিলাম। কথা বলো। না স্যার বলেন না মনে হয়। তাহলে আমি ক্লাসের পরে দিয়ে দিব। ওই আজকে ফাহিম কি, ফাহিমের খবর জানো? কোনো প্রবলেম আছে? না স্যার, ওর হয়তো স্যার কোনো প্রবলেম আছে, এজন্য জয়েন করতে পারে আরটি না। অসুস্থ তো ওর আম্মু অসুস্থ আমি জানি, ওর আম্মু বোধহয় অসুস্থ আর কি, নাকি? জি স্যার। জি স্যার, ওইখানে একটু সময় দিতে হয়। আচ্ছা আচ্ছা, না তাহলে ওকে দিব নাকি আমি এখানে ক্লাসে পরে দিয়ে দিব? কাকে দিব? এখানে আরেকজন ক্যাপ্টেন আছে তোমাদের, ও কোথায়? ওকে দিল, না স্যার, ও ও একটা আমাদের দিয়ে ফাহিমকে দেয় এরও স্যার। দিতে পারে। মৌসুমী ক্লাস অ্যাটেন্ড করছো? মৌসুমী না, মৌমিতা হ্যাঁ? স্যার। মৌমিতা স্যার। মৌমিতা আছো? আছি। আমি Yes, sir, তোমাকে দিয়ে দিব নমস্কার, তাইলে। নমস্কার। হ্যাঁ, তো তোমার আইডি আছে বোধহয় আমার কাছে, মেসেঞ্জার আইডি না? স্যার তুমি আছে। দিয়েছিলে মেসেঞ্জারে, নক না, করছিলে স্যার। আমার সাথে? তাহলে না, নক করো, স্যার। আমি তোমাকে দিয়ে দিব। হ্যাঁ, মানে আর এর ভ্যালু 0 থেকে 0.4 থেকে 0.8, 0.8 থেকে 1 এবং এক্স্যাক্টলি 1 হলে আমরা কিভাবে মন্তব্য করব এটা আমি দিব। এবং এখানে 0.75 এসেছে এবং তার এররটা হচ্ছে এরকম। আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। হোয়াইল ক্যালকুলেটিং দ্য কোএফিসিয়েন্টস অফ কোরিলেশন বিটুইন টু ভ্যারিয়েবলস x and y, দুটো ভ্যারিয়েবল x and y এর ভিতরে যখন ক্যালকুলেশন করতেছি আমরা কোরিলেশন, the following results are obtained. কি কি রেজাল্ট আছে দেখো, n দেওয়া আছে, summation x, summation y, sum x square, sum of y square, sum xy. It was however later discovered at the time of the checking, যখন চেক করতে গেছি আমরা খুঁজে পেলাম, আমরা বের করলাম যে two pairs of observation x and y, x আর y দুটো পেয়ার অফ অবজারভেশন, এখানে 25 পেয়ার অফ অবজারভেশন ছিল, টু পেয়ার অফ অবজারভেশন আর কোফিড, মানে ভুলে কফি হয়ে গেছে। কিরকম? একটা আর কোফিড 6, 14 and 8, 6 এই আকারে এই দুটো পেয়ার অফ অবজারভেশন কফি হয়েছে। তার মানে এর আগেও 6.4 ছিল, এটা আবার কফি হয়ে গেছে। while the correct values were 8, 12 and 6, 8, যেখানে কারেক্ট পেয়ারটা হওয়ার কথা ছিল এরকম, সেটা এই দুটো না হয়েছে 6, 14, 8, 6 ভুলে। ডিটারমাইন দ্য কারেক্ট ভ্যালু অফ দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট। এখন তুমি কারেক্ট কোরিলেশন কোএফিসিয়েন্টটা কিভাবে বের করবা? যেহেতু ভুলে হয়ে গেছে, তুমি ক্যালকুলেশন করেছো, করলে সেটা ভুল আসবে, সেই ভুলটা কিভাবে কারেক্ট করবা এবং কারেক্টেড কোরিলেশন কোএফিসিয়েন্টটা কি হবে, একটু তোমাদের জন্য যে থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট, সেজন্য এটা দিলাম। এখানে বলা হচ্ছে দেখো কিভাবে কি করবা। প্রথম কোশ্চেন হচ্ছে ফর টু ইনকারেক্ট পেয়ারস অফ অবজারভেশন কি কি ইনফরমেশন আছে। ইনকারেক্ট পেয়ার অফ অবজারভেশনের জন্য দেখো সামেশন x, সামেশন y, সাম অফ x y লাগবে। তাহলে টু ইনকারেক্ট ইনফরমেশন, দেখো ইনকারেক্ট ইনফরমেশন মানে কি, x এর ভ্যালু 6, 8, কোশ্চেনে দেখো x এর ভ্যালু 6, দেখো আবার কোশ্চেনে যাও, একটু বুঝতে অসুবিধা হবে। দুটো ইনকারেক্ট ভ্যালু কপি হয়েছে, কোশ্চেন দেখতেছো? একটু রেসপন্স করো, হাই হ্যালো করো, তাহলে অসুবিধা হয়। হ্যাঁ দেখো কপি হয়েছে, x এর ভ্যালু দুটার দিকে তাকাও, একটা 6 আর একটা 8 কিনা। প্রথমটা 6, 14 মানে কি, প্রথমটা x পরেরটা y, মানে অনেকে কনফিউজড হবা। 6 আর 14, প্রথমে হচ্ছে x, মানে 6 হচ্ছে x, 14 হচ্ছে y, আর পরেরটা 8 হচ্ছে x, 6 হচ্ছে y, ঠিক আছে?
তাহলে x কি ফর x এর জন্য দুটো ভ্যালু কি, একটা হচ্ছে 6 আর একটা 8 কিনা, জি স্যার। দুটো যেটা ইনকারেক্ট অবজারভেশন সেক্ষেত্রে x এর দুটো ভ্যালু, একটা হচ্ছে 6 আর একটা 8, আর ইনকারেক্ট অবজারভেশন y হচ্ছে একটা 14 আর একটা 6, ঠিক আছে? জি স্যার। বুঝছো এতটুকু? জি স্যার, তাহলে বুঝতে দেখো পারছি। এখন একটু ফর টু জি, স্যার। ইনকারেক্ট পেয়ার, হ্যাঁ রাইট, ফর টু ইনকারেক্ট পেয়ারস অফ অবজারভেশন সামেশন x টা কি হবে, 6 প্লাস 8 ইজ ইকুয়াল টু ইনকারেক্টের ক্ষেত্রে এই দুটো ইনকারেক্ট অবজারভেশন হচ্ছে 14, ঠিক আছে? সাম অফ দিস টু ভ্যালুজ ইজ ইকুয়াল টু 14, স্কয়ার অফ দিস টু ভ্যালুজ ইজ ইকুয়াল টু 100, আর স্কয়ার y এর ক্ষেত্রে 20 14 ফর টু ভ্যালুজ, কিন্তু এই যে সামেশন x সামেশন x স্কয়ার এগুলো হচ্ছে ফর টু ভ্যালুজ, আর আমাদেরকে টোটাল গুলো দেওয়া আছে উপরে কোশ্চেনে, ক্লিয়ার এতটুকু? সামেশন x y বের করেছে এরা 14, 6 ইনটু 14 প্লাস 8 ইনটু 6, ঠিক আছে? তাহলে সামেশন x সামেশন y সামেশন x স্কয়ার সামেশন y স্কয়ার সামেশন x y ইনকারেক্টের জন্য, এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার জি, স্যার। স্যার। জি স্যার। ওকে, এরপরে এখন হলো ইনকারেক্ট। এখন ফর টু কারেক্ট পেয়ারস, Correct. যে দুটো কারেক্টের জন্য দেখো ঠিক সিমিলারলি কারেক্ট পেয়ার হচ্ছে কত, x হচ্ছে 8 এবং 6 6 আর y হচ্ছে 12 আর 8, তাহলে সিমিলারলি আগেরটার মতো করে জাস্ট ক্যালকুলেশন সামেশন x সামেশন x স্কয়ার সামেশন y স্কয়ার সামেশন x y, শিওর? মানে ক্লিয়ার তো? ক্লিয়ার স্যার। তাহলে আরে আমি এখানে এই দুটোর মধ্যে না থাকি, তোমরা পরে প্রথমে ফর টু ইনকারেক্ট অবজারভেশন ফর টু কারেক্ট পেয়ারস। এখন হয় দ্য ইনকারেক্ট পেয়ারস অফ অবজারভেশন, আর এখন কি এটাকে ঠিক করতে হলে কি করতে হবে, হয় দ্য ইনকারেক্ট পেয়ারস অফ অবজারভেশন আর রিপ্লেসড বাই দ্য কারেক্ট পেয়ারস, দ্য রিভাইজড রেজাল্টস ফর 25 পেয়ারস অফ অবজারভেশনস আর, তোমাকে সাম অফ এক্স কোশ্চেনে চলে আসো, সাম অফ এক্স দেওয়া ছিল কত দেখো n25, আমার কোশ্চেনের দিকে তাকাও আবার, the results are obtained n is equal to 25, তাহলে n equal to 25 তো ঠিকই আছে না, ভুলে পড়ছে দুটো, তাহলে সেক্ষেত্রে ভুলের সামেশন x এ ভুল ছিল, সাম অফ x দেওয়া আছে 25, এটাকে কারেক্ট করতে হলে এখন কি করতে হবে, সাম অফ x 125 দেওয়া ছিল, ঠিক আছে কিনা দেখো, জি স্যার। এখন ভুলটা বাদ দাও শুদ্ধটা যোগ করো, তাহলে সামেশন x কি হবে 125 যেটা গিভেন ছিল এটা লিখলা, তারপরে যেটা ইনকারেক্ট হচ্ছে মাইনাস প্লাস 14 বাইর করছো, ঠিক আছে? সামেশন x 14 কিনা, ইনকারেক্টটা বাদ দাও, এবার কারেক্টটা কত আসছে তাও 14, তাও 14। তাহলে 14 যোগ করো। এখন 125 থেকে যেটা ভুল সেটা বিয়োগ দাও, যেটা শুদ্ধ সেটা যোগ করো, করার পরে যা পাচ্ছ তাই হচ্ছে তোমার কারেক্ট পেয়ার। ফরচুনেটলি সামেশন x এখানে একই থাকতেছে, ঠিক আছে কিনা দেখো, জি স্যার। 120 ভেবে থাকতেছে। এই ভ্যালুগুলো কিন্তু ভেরি করতে পারে, মনে রাখো, তোমরা মনে করো না যে একই থাকবে, না একই নাও হতে পারে। এরপরে সামেশন y তে আসো, সামেশন y দেখো দেওয়া আছে সামেশন y ইজ ইকুয়াল টু 100, তাহলে মাইনাস ইনকারেক্টটা কত, সামেশন y 20 দেওয়া আছে বের করছে 20 দেখো ইনকারেক্টের জন্য 20 কারেক্ট। আর কারেক্টের ক্ষেত্রে কারেক্ট 20, তাহলে এই দুটো প্রথমটা বিয়োগ তারটা যোগ আমরা 100 পাচ্ছি, একই থাকতেছে। এবার সামেশন x স্কয়ারের অবস্থা দেখো, সামেশন x স্কয়ার দেওয়া আছে 650, ঠিক আছে? দেখো প্রশ্ন দেখো 650 সামেশন x স্কয়ার 650, তাহলে এখন কি হবে 650 মাইনাস মাইনাস 100 সামেশন x মাইনাস 100, এবার প্লাস কারেক্টর কত দেখো প্লাস তাও 100 নাকি, এটাও 100 তাও 100, তার মানে একই থাকতেছে। এবার আসো সামেশন y স্কয়ার, এবার আরেকটু ক্লিয়ার হবা, সামেশন y স্কয়ার আছে কত 460 460 কোশ্চেনে, তারপরে সামেশন y স্কয়ার কত আসছে দেখো মাইনাস 232 মানে 232, এটা বিয়োগ হবে, জি স্যার। আর কারেক্টটা কত আছে 208, এটা যোগ হচ্ছে 208 স্যার ম্যাথে 280, 280 রাইট? ওখানে ভুল করেছে হয়তো 280 নাকি, 208 হবে স্যার। 144, না 280 হবে, হ্যাঁ ও আচ্ছা জি স্যার। 144 আর হচ্ছে 64, 208 হবে, রাইট না? 208 জি স্যার। তাহলে 208 হবে, 208 হলে 436, ঠিক আছে, যোগফল ঠিক আছে, বুঝছো? ওরা ভুল করেছে, যাই হোক এখন একই হয় নাই, আগে তিনটা কিন্তু সামেশন x সামেশন y সামেশন x স্কয়ার যা ছিল তাই আসছে না, কিন্তু সামেশন y স্কয়ার চেঞ্জ হয়েছে দেখো জি স্যার। প্রশ্নে, এভাবে এর আগের গুলো তোমার চেঞ্জ হতে পারতো, মানে হয় নাই আর কি। এখন সামেশন xy কি হবে দেখো, সামেশন xy ছিল 508 কোশ্চেনে,
মাইনাস সামেশন ইনকারেক্টটা বাদ দাও, ইনকারেক্ট হচ্ছে মাইনাস 132 আর কারেক্ট হচ্ছে 144, তাহলে যোগ করেছো 520 পেয়েছো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। ওকে, এখন ইউজিং দিস, তার মানে কারেক্ট যে রেজাল্ট গুলো পেয়েছি আমরা লাস্টে, সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স স্কয়ার, সামেশন ওয়াই স্কয়ার, সামেশন এক্স ওয়াই, ইউজিং দিস রেজাল্টস আমরা সিগমা এক্স স্কয়ার পাচ্ছি। দেখো সিগমা এক্স স্কয়ার হচ্ছে কি, সামেশন এক্স, সামেশন কি, সিগমা এক্স হচ্ছে সামেশন ওয়াই স্কয়ার নাকি 650, সামেশন হ্যাঁ সামেশন এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কয়ার। ফর্মুলাটা মনে আছে তোমাদের? সিগমা ভ্যারিয়েন্সের সূত্র, সিগমা এক্স স্কয়ারের সূত্র হচ্ছে সিগমা এক্স স্কয়ার বাই এন। তাহলে দেখো সিগমা এক্স স্কয়ার হচ্ছে 650 বাই এন 25 মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কয়ার, সামেশন এক্স হচ্ছে 125 বাই এন হচ্ছে 25 তার হোল স্কয়ার। হোল স্কয়ার। তাহলে সিগমা এক্স স্কয়ার পেয়েছো 1। দেখো ক্যালকুলেশন করে ক্যালকুলেটরের মাধ্যমে সিগমা এক্স স্কয়ার যদি 1 হয়, সিগমা এক্স কত দেখো রাইট হ্যান্ড সাইডে লিখেছে সিগমা এক্স ইজ ইকুয়াল টু 1। এবার সিমিলারলি সিগমা ওয়াই স্কয়ার হচ্ছে সামেশন ওয়াই স্কয়ার বাই এন, তাহলে 436 বাই এন মাইনাস সামেশন ওয়াই বাই এন হোল স্কয়ার। ভ্যালুগুলো বসাচ্ছ 1.44, তাহলে সিগমা ওয়াই কি হবে, স্কয়ার রুট অফ দিস মানে 1.2। ক্লিয়ার? জি স্যার। তাহলে কোভেরিয়েন্সটা কি হবে, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই হবে সামেশন এক্স ওয়াই বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন সামেশন ওয়াই বাই এন। এটা পেয়েছো 0.8। ক্লিয়ার কিনা দেখো? জি স্যার। এই কারেক্ট তিনটা ভ্যালু সিগমা এক্স, সিগমা ওয়াই এবং কোভেরিয়েন্স যদি পাও, এখন আর এর ডেফিনিশন অনুসারে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই মানগুলো বসাও, দেখো আর এর ভ্যালু কত আসছে, 0.7 পয়েন্ট কত হবে 6 পয়েন্ট সামথিং বোধ নাকি 2/3। আমরা এটাকে পয়েন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করব। 318 তো হ্যাঁ প্রায় 0.66 আর কি, 2/3 0.67 হবে। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 0.67, যেখানে এটা হচ্ছে কারেক্টেড। তুমি যদি আগেরটা ভুলগুলো দিয়ে করতে তাহলে কারেক্টেড রেজাল্টটা পেতে না। এই যে কারেক্টেড কোরিলেশনটা হচ্ছে এখানে 2/3 আর 0.67 বা 6666 এরকম আসবে। বুঝা গেছে কোশ্চেনটা? জি স্যার। কারো সমস্যা থাকলে বলো। না স্যার। আশা করি সমস্যা নেই নাকি? হ্যাঁ সমস্যা নাই স্যার। ওকে, এরপর বলছে ফাইন্ড দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ দ্য ফলোইং ডেটা। দেখো এক্স আর ওয়াই দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, এগুলো বোধহয় আমরা আগে করেছি বা এগুলো একটু সময় লাগবে। তোমাদের তো প্র্যাকটিক্যাল নাই, সেজন্য আরো ছোটটা দিয়ে আমি পরে করবো, এখানে আর এটা না করি, তারপরের কোশ্চেন হবে। দেখো এখানে আমি একটা প্রবলেম, এখন থিওরেম প্রমাণ করতে যাচ্ছি। প্রুভ দ্যাট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট ডাজ নট ডিপেন্ড অন দ্য অরিজিন অর স্কেল অফ দ্য অবজারভেশনস। তোমাদেরকে আগের সপ্তাহে আমি এগুলো দিয়ে দিয়েছি, বুঝছো? আছে না তোমাদের কাছে? জি স্যার আছে স্যার। জি স্যার। ফাহিমকে মাধ্যমে তোমরা পেয়েছো, আমাকে বলেছে সে। তার মানে এগুলো সব তোমাদের কাছে আছে। হ্যাঁ আছে স্যার। এগুলো সব তোমাদের কাছে আছে, তোমরা নিজেরা ক্লাসের পরও দেখতে পারো। এখন আমি একটা প্রমাণ করব থিওরাম, দুটো থিওরাম পড়াবো, পরীক্ষায় সাধারণত একটা দেওয়ার চেষ্টা করি। এটা একটা প্রুভ দ্যাট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট ডাজ নট ডিপেন্ড অন দ্য অরিজিন অর স্কেল অফ দ্য অবজারভেশন। তার মানে কি, এটা যে ইন্ডিপেন্ডেন্ট এটা আমরা প্রমাণ করতে চাই, অর্থাৎ আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আর ইউবি। দেখো লাস্টে প্রমাণ করেছে এই যে আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আর ইউবি, দেখছো এই আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আর ইউবি, দেখা যাচ্ছে আর ইউবি? হ্যাঁ জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে এখন এটা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? এটা প্রমাণ করতে পারলে হলো আর এক্স ওয়াই। দেখো আমাদের মানে অরিজিনাল ভেরিয়েবল হচ্ছে এক্স এন্ড ওয়াই, লেট এক্স এন্ড ওয়াই বি দ্য ভেরিয়েবলস। হ্যাঁ, এন্ড দেখো আর হলো এন অবজারভেশন আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এভাবে এন অবজারভেশন ডিনোটেড এন পেয়ার অফ অবজারভেশনস। লেট আস চেঞ্জ দ্য অরিজিন। আমরা অরিজিনকে চেঞ্জ করব। অরিজিন এখন দুটো হবে, একটা এক্স আর একটা ওয়াই। এক্স কে চেঞ্জ করতেছি, এক্স এন্ড
a and c, তার মানে এটা কি রকম দেখো, ui is equal to xi minus a by b, আর bi হচ্ছে কি yi minus c by d। এইটা হলো অরিজিন আর b আর d হচ্ছে স্কেল। তাহলে নতুন ভেরিয়েবলকে আমরা এভাবে ডিফাইন করলাম uv কে, ঠিক আছে, যেখানে a b c d আর আরবিটারি কনস্ট্যান্টস। we have to prove that correlation coefficient between x and y is the same as that between u and b, that means rxy is equal to rub, এটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার এতটুকু? নতুন ভেরিয়েবল, অরিজিনাল ভেরিয়েবল হচ্ছে xy, নতুন ভেরিয়েবল ui ub, ঠিক আছে কিনা দেখো, জি স্যার। প্রমাণ করতে হবে আর xy is equal to rub, কথাগুলো আছে এখানে, ঠিক আছে কিনা দেখো, স্যার ভি প্রাইম দেওয়া আছে নাকি স্যার? কথা বলো। হ্যাঁ, না বি প্রাইম দেওয়া নাই, বি বিআই, একটা ইউআই একটা বিআই, এক সাইড জায়গায় ইউআই, ওয়াই এর ক্ষেত্রে বিআই। কোথায় প্রাইম দেখতেছো তুমি? প্রাইম তো দেখি না। স্যার দ্যাট ইজ ঠিক আছে কিনা দেখো, আর এক্স ওয়াই ইকুয়ালস আর ইউ ভি প্রাইম। হ্যাঁ বল, আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আর ইউ ভি, ডট দিয়েছে এখানে, ফুল স্টপ দিয়েছে, জি স্যার। এটাকে তুমি প্রাইম মনে করতেছো মনে হয়। হ্যাঁ, তাহলে এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি হ্যাঁ, স্যার, জি স্যার। ওকে, এখন দেখো ফ্রম 1, অর্থাৎ ইউআই বিআই যেখানে দিয়েছে এটাকে 1 দিয়েছে, এখানে 1 থেকে xi বের করো, প্রথমটা থেকে দেখো তুমি কিভাবে করবা। xi মাইনাস a ইজ ইকুয়াল টু ভিইউআই, তারপর xi ইজ ইকুয়াল টু a প্লাস বিইউআই হচ্ছে কিনা দেখো, xi মাইনাস a ইকুয়াল টু বিইউআই হচ্ছে, ui ইজ ইকুয়াল টু xi মাইনাস a বাই b, আর গুণ করো xi মাইনাস a ইজ ইকুয়াল টু বিইউআই, তাহলে xi কি হবে a প্লাস বিইউআই, ওরা সংক্ষেপে করছে বইতে। তাহলে সিমিলারলি ওয়াই আই পাবা ওই দিক থেকে। তাহলে এক্স বার কিভাবে পাবা? এক্স বার হচ্ছে কি, এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এক্স বাই এন, তো নাকি? তার মানে এক্স আই যা আছে তাকে এন দিয়ে ভাগ করো, ওই যে এ প্লাস বি আই, তার আগে সাম নাও এবং এন দিয়ে ভাগ করো, করার পরে এ প্লাস বি ইউ আই আসতেছে। দেখো, তোমরা দেখো, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলো। হয়েছে? ঠিক আছে, হ্যাঁ, বুঝতে অসুবিধা নেই তো? না স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তাহলে সিমিলারলি ওয়াই বার কি হবে দেখো, এক্স বার যদি পাও এ প্লাস বি ইউ বার, হ্যাঁ, তাহলে আমরা ওয়াই বারকে লিখতে পারি সি প্লাস ডি ওয়াই বার, সি প্লাস ডি ভি বার ওয়াই বারকে সিমিলারলি লিখে দিয়েছে। এক্স বার যদি হয় তার যে দুটো কনস্ট্যান্ট ছিল সেগুলোর সমন্বয়ে বার, তাহলে ওয়াই ক্ষেত্রে তো সিমিলারলি হবে, সি প্লাস, দেখো দুটো কনস্ট্যান্ট সি আর ডি আছে, সি প্লাস ডি, আর ভেরিয়েবল ছিল বি, নিউ ভেরিয়েবল বি, বি বার, ঠিক আছে। সিমিলারলি এটা ঠিক আছে কিনা দেখো, এক্স বার অনুসারে ওয়াই বার আর করলাম না, সিমিলারলি লিখে দিলাম, ঠিক আছে। স্যার সামেশন অফ এ কে স্যার কিভাবে এন এ লিখতে পারি স্যার? সামেশন অফ এ বাই এন আছে তো নিচে নাকি? জি স্যার। সামেশন অফ এ, এখন এ তো কনস্ট্যান্ট, তাহলে সামেশনের জন্য হবে এন, এটা তো এ এর জায়গায় থাকবে সামেশন 1 2 আপ টু এন পর্যন্ত, আসলে এন সংখ্যক আছে এই জন্য এন। কনস্ট্যান্টের আগে যেটা থাকে সাম যতটুকু থাকবে তত হবে, যদি এটা 100 থাকে 100 হবে। তাহলে সামেশন, বুঝতেছো? ওই এন এন কাটা গিয়ে, বুঝতেছো তোমরা? হ্যাঁ, বুঝতেছো কিনা বলো? জি স্যার। এরপরে লাইন হ্যাঁ, এরপরে তাহলে আমরা এক্স বার ওয়াই বার পেলাম। এখন সিগমা এক্স স্কয়ার দেখো, সিগমা এক্স স্কয়ার, সিগমা এক্স স্কয়ার বাই ডেফিনিশন সামেশন দিস, এখানে দেখো এটা ম্যাথমেটিক্যালি, সিগমা ওয়াই সিগমা এক্স এইভাবে বের করছে। হ্যাঁ সিগমা এক্স স্কয়ার আমরা ওই যে অঙ্ক করার সময় ফর্মুলা, কিন্তু এখানে থিওরিটিক্যালি এটা করব এই থিওরাম প্রমাণ করার জন্য। সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই এন, এখন সামেশন এক্স এর মান বসাও, উপরে আছে এক্স বার মানও আছে, এই মানগুলো বসাও, পাবা তুমি বি স্কয়ার, তুমি পাবা এই রেজাল্টটা আসে কিনা দেখো। কায়ুম, হ্যালো কায়ুম, আসতেছে রেজাল্টটা দেখো, এই রেজাল্টটা আসছে।
জি তোমরা স্যার দেখো আসুন। এই রেজাল্টটা আসবে। তাহলে রেজাল্টটা যদি আসে তুমি সিগমা এক্স স্কয়ার পেয়েছো বি স্কয়ার, অর্থাৎ সিগমা এক্স স্কয়ার বি স্কয়ার ইনটু, অর্থাৎ নিচে যেটা ছিল সেটা দিয়ে গুণ হয়ে কি স্কয়ার হয়ে, আর সিগমা ইউ নতুন ভেরিয়েবলের ইউ স্কয়ারটা আসছে। তাহলে সিগমা এক্স কি পাচ্ছ, স্কয়ার স্কয়ার গিয়ে বি ইনটু সিগমা ইউ। ঠিক আছে, তাহলে এখন সিগমা সিমিলারলি সিগমা ওয়াই কি হবে? দেখো ওই যে এর নিচে কি ছিল, ইউর ক্ষেত্রে বি ছিল আর ভি এর ক্ষেত্রে ডি ছিল, তাহলে কি হবে সিগমা ওয়াই হবে ডি ইনটু সিগমা বি সিমিলারলি। ঠিক আছে কিনা দেখো। জি স্যার। ওকে, তাহলে এখন কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই আমরা থিওরিটিক ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা না একটু এরকম, এই আমার 5 মিনিট ক্লাসটা শেষ করতেছি। Okay. হ্যাঁ, তাহলে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই আমরা এখন কি পাবো বাই ডেফিনিশন? দেখো জাস্ট মানগুলো এক্স আই এক্স বার, ওয়াই আই ওয়াই বার, এই মানগুলো সব বসাও, তাহলে কি পাচ্ছ? দেখো এখানে সামেশন বাই ডেফিনিশন, এটা হলো কোভেরিয়েন্সের জন্য। এখন সিগমা এক্স আই ছিল a প্লাস বি ওয়াই, এক্স বার হচ্ছে a মাইনাস বি ইউ বার, মাইনাসের কারণে দুটোর আগে মাইনাস হলো। ওয়াই এর ক্ষেত্রে ঠিক সেম, এখানে দেখো a কাটা গিয়ে বিটা কমন নাও, তাহলে থাকবে ইউআই মাইনাস ইউ বার, সামেশন ভিতরে যাবে, সি সি কাটা যাচ্ছে, ডি কমন নাও, ওই ডিটা সামনে নিয়ে গেছে এরা, তাহলে বিআই মাইনাস বি বার, আর থাকতেছে এন। তাহলে এখন দেখো বিডি থাকতেছে, আর সামেশন ইউআই মাইনাস ইউ বার ভিআই মাইনাস বি বার বাই এন। ওই দেখো এক্স এর প্রথমে যেটা লিখছে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই এর ক্ষেত্রে, তাহলে এখানে সামেশন দিয়েছি হচ্ছে কোভেরিয়েন্স অফ ইউবি। এতটুকু হচ্ছে কিনা দেখো। আমরা এই মানগুলো বসানোর পরে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই পাচ্ছি বিডি ইনটু কোভেরিয়েন্স অফ ইউবি। ক্লিয়ার তোমরা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এখন এই ভ্যালুগুলো সাবস্টিটিউটিং দ্য ভ্যালুজ ফ্রম 2 and 3, 2 and 3, 2 ছিল দেখো dx is equal to b du, আর dy is equal to d সিগমা x হচ্ছে b du, আর সিগমা y হচ্ছে d সিগমা v, এটা হলো 2। আর 3 তে হচ্ছে কোভেরিয়েন্স অফ xy হচ্ছে bd ইনটু কোভেরিয়েন্স অফ uv। এই ভ্যালুগুলো rxy এর ফর্মুলাতে বসাও। rxy is equal to আমরা জানি কোভেরিয়েন্স অফ xy বাই সিগমা x সিগমা y, এটা আমরা জানি তো ডেফিনিশন অনুসারে। তাহলে কোভেরিয়েন্স এর মান বসাও bd ইনটু কোভেরিয়েন্স অফ uv বাই b du d সিগমা b। ঠিক আছে, দেখো এখানে তাহলে b আর d দুটো উপর এবং নিচে কাটাকাটি করো, থাকতেছে কোভেরিয়েন্স অফ ইউবি বাই সিগমা ইউ সিগমা b। তাহলে কোভেরিয়েন্স অফ ইউবি ডিউ ডিবি আসলে কি, এটা আগে আর এক্স ওয়াই ডেফিনিশনের দিকে তাকাও। কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ছিল এক্স ওয়াই এর ক্ষেত্রে এক্স ওয়াই সিগমা এক্স সিগমা ওয়াই, এখন এখানে কোভেরিয়েন্স অফ ইউবি সিগমা ইউ সিগমা বি হলে তাহলে আরো ইউবি হবে। তার মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন এক্স এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু কোভেরিয়েন্স কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন ইউ এন্ড বি। ক্লিয়ার কিনা দেখো। আজকে এর পরের থিওরামটা এখন না ধরি, টাইম বোধহয় ওভার হয়ে যাচ্ছে। আমরা কি 7:30 শুরু করেছিলাম? জি স্যার, আচ্ছা, সুযোগ আছে বোধহয়। তাহলে আরেকটা থিওরাম প্রমাণ করব। দেখো তোমরা এটা ক্লিয়ার কিনা আগে, এখানে কারো সমস্যা থাকলে বলো, আমি কি তাড়াহুড়া করেছি মনে হয়? স্যার তাড়াহুড়া করেছি নাকি? স্যার বলো। এখানে প্রশ্নগুলো কিভাবে আসে, মানে তাদের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে পারে, মানে আরের মান নির্ণয় করতে না না পারে? না, শো দ্যাট, দেখো আমি কোশ্চেনটা কিভাবে দিতে পারি দেখো, আমি বলতে পারি স্টেট দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট এন্ড প্রুভ এনি ওয়ান অফ দেম। এনি ওয়ানের মধ্যে আমি মাত্র প্রথমটা প্রমাণ করলাম, বুঝতে পারছো? তাহলে তুমি এটা প্রমাণ করতে পারো। এই প্রপার্টিটা কি, কোরিলেশন কোএফিসিয়েন্ট ডাজ নট ডিপেন্ড অন দ্য অরিজিন এন্ড স্কেল অফ দ্য অবজারভেশনস। তাহলে আমি এটা এর কোশ্চেন এরকম দিলাম না, আমি দিলাম mention the important properties of correlation coefficient and then show that or then prove that correlation coefficient does not depend on, অথবা correlation coefficient independent on, does not depend on মানে কি independent, বুঝছো? correlation coefficient independent on the origin and scale of the observation। তাহলে তোমাকে এটা প্রমাণ করতে হবে। অথবা show that, আমি যদি বলি show that rxy is equal to rub, যেখানে rxy ডিনোট করে কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন x এন্ড y, এবং rub ডিনোট করে রিপ্রেজেন্ট করছে কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন u এন্ড b। আমি যেভাবে দিই, তোমার উদ্দেশ্য হলো বোঝা, তুমি এটা বুঝছো, বুঝলে কয়েকবার প্র্যাকটিস করলে কোশ্চেন যেভাবে আসুক পারবা। ক্লিয়ার কিটা দেখো।
ক্লিয়ার? জি স্যার। এটার কারণ কোরিলেশন আছে। হ্যাঁ বলো। আবার বলো, আবার বলো, ডিস্টার্ব হচ্ছে একটু, ক্লিয়ার না। আমি এখন যে কথা বলছো বুঝতেছি না, অঞ্চিতা ডিস্টার্ব নেট হচ্ছে। প্রবলেম স্যার। হ্যাঁ নেটের সমস্যা হচ্ছে। ইম্পর্টেন্ট প্রবলেম খুব স্যার, আমাদের কোনো কোশ্চেন নাই, আমার নেট প্রবলেম স্যার। হ্যাঁ এবার বলো, বুঝতেছি না। the importance of coefficient of correlation of coefficient properties of correlation coefficient, state the আচ্ছা important মানে properties of প্রপার্টিস আসে ইম্পর্টেন্স properties গুলো আর কি বলবো, যে properties গুলো লেখা এবং যে কোনো একটা প্রমাণ করো। আমি বলতে পারি যে ইম্পর্টেন্ট প্রপার্টিজ গুলো লেখো, যে কোনো একটা প্রমাণ করো। আমি বলতে পারি প্রপার্টিজ গুলো লেখো এবং প্রমাণ করো যে এটা ইন্ডিপেন্ডেন্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট অরিজিন এবং স্কেলের উপরে ইন্ডিপেন্ডেন্ট। এটা এখন প্রমাণ করলাম। তোমরা এটা প্রমাণটা বুঝছো কিনা কোশ্চেনের ধরন দেখলে বুঝতে পারবা পরে। জি স্যার, প্রমাণ বুঝতে পারছি। অন্যভাবে করলে সমস্যা হবে? অন্যভাবে করলে সমস্যা নেই, এটা সহজ মনে হয়েছে বিধায় এটা তোমাদের সামনে দিয়েছি। তুমি যদি অন্যভাবে করতে পারো, এটা বিভিন্ন ভাবে করা যায়। আর আরেকটা প্রমাণ আমি দিতে যাচ্ছিলাম, এখন মনে হয় শেষ করতে পারবো না, হুলস্থুল করলে সমস্যা। তাহলে নেক্সট ক্লাসে নাকি? জি স্যার, নেক্সট ক্লাসে থাক। আগামী নেক্সট ক্লাসটা সোমবার সকালে নিব না রাতে, এই সময় নিব, কোনটা তোমাদের জন্য কমফোর্টেবল? স্যার আমরা দুই টাইমে কমফোর্টেবল স্যার। হ্যাঁ সকালে স্যার। সকালে কমফোর্টেবল। জি স্যার। টিচার তাহলে সোমবার সকাল মানে হচ্ছে 10টার দিকে আর কি, 10টা বা 10:30, হ্যাঁ ওই সময় নিব। জি স্যার। আর আর আরেকটা বৃহস্পতিবারটা কি সকালে নিব না এই সময় নিব? আজকে যেটা সময় সকালে নিচ্ছি। নেন স্যার। সকালে নেন। হ্যাঁ সকালে সকালে? সব ক্লাসে সকালে নেন। জি। জি স্যার, কিন্তু সকালে নিলে ভালো হবে। সকালে তো খুব ডিস্টার্ব করে না, এটি ক্লাস নেওয়াই যায় না দেখি সকালে। সন্ধ্যায় নেন, এই সময় মানে সবাই বাসা। আমি সোমবারে না, শোনো, না, আমি সকালে বল- স্যার। না আমি স্যার বলি, সকাল নেন না তোমরা না করো না, বুঝছো? তোমরা সকাল আর সন্ধ্যায় করো না। আমি সোমবারে সকালে যদি দেখি যদি ডিস্টার্ব হয়, তাহলে অবশ্যই সন্ধ্যায় সমস্যা, এরপরে বৃহস্পতিবারে সন্ধ্যা নিব, যদি সোমবারে ডিস্টার্ব না হয়। বাকিটা সোমবারে বলি, হ্যাঁ সোমবারে সকালের ক্লাস জি, 10টা 10:30 দিকে, ঠিক আছে? দুপুরের দিকে নেন না স্যার, হ্যাঁ দুপুরের দিকে নেন না স্যার। আপাতত সোমবার 10টা 11টার মধ্যে আমি প্ল্যান সেট আপ করবো, যদি ডিস্টার্ব হয় ক্লাসে তাহলে চেঞ্জ করে নিব, ঠিক আছে? Okay, sir. আপাতত সোমবারের জন্য অপেক্ষা করো, 10টা 11টার দিকে আমি টাইম দিব পরে, হ্যাঁ ওকে ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ ওকে ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম